হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো ভাইয়া আমরা আমাদের একাদশ দ্বাদশ শ্রেণী যে বোটানি বইটা আছে তার চতুর্থ চ্যাপ্টারের লেকচারগুলো দেখতেছিলাম। অলরেডি আমরা দুইটা লেকচার দেখে ফেলছি, আজকে আমাদের তৃতীয় লেকচার। তো চলো আমরা টাইম ওয়েস্ট না করে শুরু করি। আজকে মিলে আমরা কি পড়বো? আমরা আজকে মিলে ভাইরাসের গঠন থেকে পড়া শুরু করব, ঠিক আছে? আচ্ছা, সো আমরা যদি ভাইরাসের স্পেসিফিক কিছু গঠন দেখতে চাই, আমাদের বইয়ের মধ্যে বা আমাদের সিলেবাসে একটা ডিএনএ ভাইরাস আছে এবং একটা আরএনএ ভাইরাস আছে। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে টিএমভি, মানে কি টোবাকো মোজাইক ভাইরাস। এটা আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা আসো, তো প্রথমে আমরা দেখার চেষ্টা করি এটা দেখতে কিরকম, তাই না? তাহলে দেখো, এটা মেইনলি একটা আরএনএ ভাইরাস। তার মানে কি এটার মধ্যে কি থাকবে? এক সূত্রক একটা আরএনএ থাকবে, তাই না? এটা কেন্দ্রীয় বস্তু আকারে থাকে। এর বাইরে কি থাকবে? প্রতিরক্ষার জন্য ক্যাপসিডার আবরণ থাকবে, রাইট? এই যেরকম ভাবে আঙ্গুরের থোকার মতো, বুঝছো? আঙ্গুরের থোকার মতো ক্যাপসিডার আবরণ গুলো থাকবে, হ্যাঁ, মাল্টিপল লেয়ারে এরকম ভাবে সাজানো থাকবে। তার মানে আঁকাটা কিন্তু সিম্পল, তাই না? ব্যাখ্যা থেকে আমাদের একটু যা পড়া লাগবে, আঁকা নিয়ে আমাদের কিন্তু কোনো প্যারা নেই, আমরা আঁকতে পারলাম। এই হচ্ছে আমাদের সেই টিএমভি ভাইরাস। ওকে, এবার আসো ভাই, এখান থেকে আমি কি কি জিনিস পড়তে পারি। প্রথম কথা হচ্ছে, এটা কি টাইপের ভাইরাস বলতো? একটা আরএনএ ভাইরাস। কেন এটাকে আমরা আরএনএ ভাইরাস বলতেছি? কারণ এটার মধ্যে কি পাওয়া যায়? একটা এক সূত্রক আরএনএ পাওয়া যায়, তাই না? নর্মাল যেরকম হয় আরএনএ গুলো এক সূত্রকই তো হয়, সেরকম আমরা আরএনএ এখানে দেখতে পারবো। আচ্ছা, এই এক সূত্রক আরএনএটাই হচ্ছে মেইনলি কেন্দ্রীয় বস্তু। এটাই হচ্ছে কেন্দ্রীয় বস্তু। বুঝতে পারলাম? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে কেন্দ্রীয় বস্তু পেয়ে গেলাম। এর আশেপাশে যে আবরণটা আছে সেই আবরণটা আমাদের দেখতে হবে, তাই না? এই যে আশেপাশে আমরা সাদা কালারের যা আঁকছি সেটাই হচ্ছে এর বাইরের আবরণটা, তাই তো? তাহলে আমরা এটা যদি লিখে দিই, তাহলে এটার বাইরে আমরা কি পাবো? আবরণ পাবো। এই আবরণটা কিসের তৈরি বলতে পারবা? নিশ্চয় প্রোটিনের তৈরি, আমরা তো এগুলো শিখছি, তাই না? আচ্ছা, তাহলে এই আবরণটাকে আমরা কি বলতেছি? ক্যাপসিড বলতেছি। ওকে, ক্যাপসিড, এটা মনে হয় আমরা পড়ে ফেলছি আগেই, রাইট? তার মানে এই পুরো গঠনটাকে আমরা কি বলবো? ক্যাপসিড বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের যদি মনে থাকে ভাইয়া, এই ক্যাপসিডের মধ্যে আমরা কি পাই? কিছু সাব ইউনিট পাই না? কিছু উপ একক আমরা কিন্তু পেয়ে থাকি, তাই না? সাব ইউনিট। সেই সাব ইউনিট গুলোর নাম কি ছিল? এটা কিন্তু আমরা অলরেডি গত ক্লাসে পড়ছি। সেটা কি? ক্যাপসোমিয়ার, তাই না? ক্যাপসোমিয়ার। আমরা ছবি থেকে দেখতে পারতেছি এই ক্যাপসোমিয়ার গুলো কিভাবে আছে? গ্রেপ লাইক স্ট্রাকচার আকারে আছে, তাই না? বা আঙ্গুরের থোকার মতো আছে। আঙ্গুরের থোকার মতো। ওকে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন একটা ক্যাপসিডের মধ্যে কতগুলো এরকম ক্যাপসোমিয়ার থাকতে হবে? এই ধরনের ইনফরমেশন গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্যাপসোমিয়ার থাকতে পারে হচ্ছে 2130 থেকে 2200টা। বুঝতে পারছি? এতগুলো হচ্ছে আমাদের ক্যাপসোমিয়ার থাকতে পারে। ওকে, আর প্রত্যেকটা ক্যাপসোমিয়ার মধ্যে, যেহেতু এটা তো প্রোটিন দিয়েই তৈরি, তাই না? প্রোটিন কিভাবে তৈরি হয় বলতো? অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, তাই না? তাহলে এরকম প্রত্যেকটা ক্যাপসোমিয়ারের মধ্যে আমরা অ্যামিনো অ্যাসিড পাবো, তাই না? কতগুলো অ্যামিনো অ্যাসিড পাবো বলতো? 158টা, 158 এতটা আমরা কি পাবো? অ্যামিনো অ্যাসিড পাবো। ওকে ভাই, জিনিসটাকে বুঝতে পারছি। আশা করি এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার। এখান থেকে আমি যদি তোমাদের আরো কিছু ইনফরমেশন বলতে চাই, তাহলে দেখো তো, এটা কি প্রস্থে বড় নাকি দৈর্ঘ্যে বড়? নিশ্চয়ই দৈর্ঘ্যে বড়। তাহলে এই ভাইরাসটা কি হবে? দণ্ডাকৃতির হবে, তাই না? আমরা যখন ছন্দ পড়ছিলাম, সেই ছন্দের মধ্যে দেখছিলাম দণ্ডাকার ভাইরাসের মধ্যে কি হয়? এটিএম এভাবে পড়ছিলাম, আলফা মোজাইক, তারপর কি টোবাকো মোজাইক, আর মাম্পস। হ্যাঁ, আচ্ছা, তো দণ্ডাকার মানে কি? যার দৈর্ঘ্যটা প্রস্থের তুলনায় বড়। এখানে দেখা যায় এই ভাইরাসের দৈর্ঘ্যটা প্রস্থের তুলনায় প্রায় 17 গুণ বড়। হ্যাঁ, এরকম বিষয়টা এরকম দেখা যায় আর কি। আচ্ছা, তারপর আর যদি আমরা আসি এটার ওজন, ওজনটা কিরকম পাওয়া যায়? ওজনের মানটা লাগবে না, বাট ওজন থেকে আমাদের একটা স্পেসিফিক পয়েন্ট জানতে হবে। সেটা হচ্ছে কার ওজন বেশি, কার ওজন কম। একটু জানলে কিন্তু মোটামুটি হয়। তুমি কি একটু কমন সেন্স খাটাইতে পারবে? এখানে দেখো তো, এই পুরো এই পুরো গঠনটার মধ্যে প্রোটিন বেশি আছে নাকি আরএনএ বেশি আছে? নিশ্চয়ই প্রোটিন বেশি আছে। তার মানে এখানে প্রোটিন থাকে 95%। ওকে, তাহলে এখানে আমি প্রোটিন কতটুকু পাবো?
95%। আর বাকিটুকু হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড, মানে আরএনএটা, সেটা হচ্ছে ওজনের মাত্র 5%। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি যদি একটু ইনফরমেশন পড়ো আমার মনে হয় যে এনাফ। আচ্ছা, তো চলো আমরা আগাই। এরপর আমরা যাব হচ্ছে T2 ব্যাকটেরিওফাজ। হ্যাঁ, এটা পড়ার আগে আমরা কিছু শব্দ আগে একটু ক্লিয়ার হয়ে নেই। প্রথম হচ্ছে ফাজ। ফাজ বলতে আসলে কি বোঝায় হয়তো আমরা আগেও শিখছি, তাই না? দেখো তো, ফাজ, ফাজ মানে হচ্ছে টু ইট। হ্যাঁ, টু ইট, বা বাংলায় বললে কি হবে, ভক্ষণ করা, খেয়ে ফেলা। ওকে, ভক্ষণ করা বা খেয়ে ফেলা। তার মানে ফাজ ভাইরাসগুলো কি করবে, অন্য কোনো কোষকে খেয়ে ফেলবে। আমরা জানি ভাইরাসগুলো কি হয়, বাধ্যতামূলক পরজীবী হয়। তার মানে তাকে সংখ্যা বৃদ্ধি করার জন্য অবশ্যই কিন্তু অন্য একটা সজীব কোষের সাহায্য নিতে হবে, তাই না? বুঝতে পারছি বিষয়টা? এখন যদি এরকম হয় সে ওই সজীব কোষটাকে নষ্ট করে ফেলছে, সেই ধরনের ভাইরাসগুলোকে আমরা কি বলি, ফাজ ভাইরাস বলি। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন তোমরা হয়তো কমন সেন্স খাটায় এটা আমাকে বলতে পারবা যে ব্যাকটেরিওফাজ বলতে কি বোঝায়। এটা বলতে কি বোঝায় দেখো তো, এটার মধ্যে দুটো শব্দ আছে, ব্যাকটেরিও যেটা ব্যাকটেরিয়া থেকে আসছে, আর ফাজ মানে তো আমরা বুঝছি, তাই না? অর্থাৎ যেসব ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে সেই ব্যাকটেরিয়া কোষটাকে নষ্ট করে দেয়, তাই না? আমি এটাকে যদি ডেফিনেশন লিখি তাহলে এটা কি লিখতে পারি আমরা, বলতো? যেসব ফাজ ভাইরাস ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করে বিদারণ ঘটায়, মানে ফাটায় ফেলে। বিদারণ মানে কি, ফাটিয়ে ফেলা। বিদারণ ঘটিয়ে সংখ্যা বৃদ্ধি করে, তারাই হচ্ছে আমাদের ব্যাকটেরিওফাজ। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এখন এখান থেকে যদি আমরা আরো কিছু ইনফরমেশন শিখতে চাই তাহলে দেখো এখান থেকে আমাদের দুইজন সায়েন্টিস্টের নাম কিন্তু পড়তে হবে। একজন হচ্ছে যারা ব্যাকটেরিওফাজ আবিষ্কার করছেন, বুঝছো? কে আবিষ্কার করছেন বলতো? বিজ্ঞানী টোট। তিনি হচ্ছে সর্বপ্রথম T2 ব্যাকটেরিওফাজ আবিষ্কার করলেন। হ্যাঁ, T2 ব্যাকটেরিওফাজ ভাইরাস, এটা তিনি হচ্ছে আবিষ্কার করছেন। তিনি কিন্তু এটা ব্যাকটেরিওফাজ বলেন না, তিনি শুধুমাত্র সেটাকে T2 বলছেন। হ্যাঁ, এরকম ভাবে তিনি বলছেন। হ্যাঁ, টি মানে ট্যাডপোল, দেখতে ব্যাঙাচি আকারের, এটা হচ্ছে সেকেন্ড সিরিজের আর কি, এরকম। বাট এটাকে মেইনলি ব্যাকটেরিওফাজ নামকরণ কে করছে বলতো? এটা করছে হচ্ছে বিজ্ঞানী দা হেরেলি ফেলিক্স। হ্যাঁ, হেরেলি ফেলিক্স, তিনি হচ্ছে এই ভাইরাসগুলোকে ব্যাকটেরিওফাজ নামকরণ করছেন। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা আশা করি এই পার্টগুলো ধরতে পারছি। এবার চলে আসো আমরা সামনে যাই। সামনে যদি এখন আমরা ছবিটা দেখার চেষ্টা করি, আমরা তো হচ্ছে কি নিয়ে আলোচনা করবো বলো? T2 ভাইরাস নিয়ে আলোচনা করবো, তাই না? আচ্ছা, যদি দেখার চেষ্টা করি T2, আগে আমরা ছবি আঁকি, তাই না? এই ধর হচ্ছে আমরা এরকম ভাবে মাথা আঁকলাম। আচ্ছা, আচ্ছা দেখো, প্রথমে একটু এঁকে নিলাম, হ্যাঁ, সুবিধার জন্য। তাহলে দেখো গঠনটা মোটামুটি এরকম হয়। বুঝতে পারছি? এই যে উপরে যে অংশটা আছে এই অংশটাকে আমরা কি বলতে পারি? মাথা বলতে পারি, মাথা। বুঝতে পারছো? আর নিচে পুরো যে অংশটা আমাদের আছে এই পুরো অংশটাকে আমরা বলতে পারি হচ্ছে লেজ। ওকে, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, বলতো এখানে মাথাটা কোন আকৃতির হয়? ষড়ভুজাকার বা হেক্সাগোনাল হয়, তাই না? ষড়ভুজাকার। বুঝতে পারছো? এবং মাথার ভিতরে কি থাকে? একটা দ্বিসূত্রক ডিএনএ পাওয়া যায়। ওকে, এরকম ভাবে একটা দ্বিসূত্রক আমরা ডিএনএ পাবো। ঠিক আছে, খুব ভালো কথা। এরপর দেখো লেজ, লেজের এখানে কি আছে? কলার, এটাকে আমরা কি বলি? কলার। বুঝতে পারছি? এবং নিচে দেখো আরেকটা গঠন আছে, চাকতির মতো গঠন, এটাকে আমরা কি বলি? বেস প্লেট, যেটা দিয়ে সে হচ্ছে পোষক কোষের গায়ে বসে থাকে, তাই না? এবং দেখো আমরা কিন্তু লম্বা লম্বা বিভিন্ন গঠন আছে এখানে, এই গঠনগুলোকে আমরা কি বলতেছি বলতো? স্পর্শক তন্তু। স্পর্শক
তন্তু। এরকম স্পর্শক তন্তু কতগুলো পাওয়া যায়? 6টা পাওয়া যায়। আর এখানে দাঁতের মতো ছোট ছোট কিছু গঠন পাওয়া যাবে, বুঝছো? দাঁতের মতো ছোট ছোট কিছু গঠন পাওয়া যায়, মিলে তারা হচ্ছে এই স্পর্শক তন্তু এবং এই গঠনগুলো দিয়ে হচ্ছে পোষক কোষের গায়ে বসে যায়, তাই না? আমরা পরে দেখবো, সমস্যা নাই। এই গঠনগুলোকে আমরা কি বলতেছি? এইগুলোকে বলা হয় স্পাইক। স্পাইকের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, কয়েকটা থাকতে পারে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি টি2 ব্যাকটেরিওফাজের গঠনটা, একদম সিম্পল, তাই না? এখন যদি আমি এখান থেকে আরো কিছু ইনফরমেশন পড়তে চাই, দেখো আমরা যদি এখান থেকে কিছু ইনফরমেশন পড়তে চাই, তাহলে প্রথমে আমরা কি পড়বো? এটা কি ধরনের ভাইরাস বলো তো? এটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। ওকে, কেন ডিএনএ ভাইরাস বলতেছি? কারণ এটার মধ্যে কি থাকবে? দ্বিসূত্রক ডিএনএ থাকবে। ওকে, দ্বিসূত্রক ডিএনএ থাকবে। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো, হয়তো আমি এই জিনিসটা তোমাদের মিস করে গেছি। এখন দেখো, এই আরএনএও নিশ্চয়ই নিউক্লিওটাইড নিয়ে তৈরি হয়, ডিএনএও কিন্তু নিশ্চয়ই নিউক্লিওটাইড নিয়ে তৈরি হয়। আমাকে বলো তো, কোথায় নিউক্লিওটাইডের সংখ্যাটা বেশি আসবে? ডিএনএতে নাকি আরএনএতে? নিশ্চয়ই ডিএনএতে কিন্তু নিউক্লিওটাইডের সংখ্যাটা বেশি আসে। আমরা দেখতে পারি আরএনএর মধ্যে নিউক্লিওটাইড পাওয়া যায় হচ্ছে 6500টা। এতগুলো আমরা কি পাবো? নিউক্লিওটাইড পাওয়া যায়, বুঝতে পারছি? কিন্তু ডিএনএতে আমরা কি পাবো জানো? 60,000 জোড়া। ওকে, এখানে আমরা কতগুলো নিউক্লিওটাইড পাবো? 60,000 জোড়া। ওকে, ইজ ইট ক্লিয়ার? আসলে এটা তুমি একটু লজিক্যালি চিন্তা করো, তাও কিন্তু হয়, নাহলে তুমি মুখস্থ রাখো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, গেল। এবার দেখার চেষ্টা করি ভাইয়া, মাথার মধ্যে কি শুধু ডিএনএ আছে? না, মাথার বাইরে কিন্তু এরকম ভাবে একটা ষড়ভুজাকার কাঠামো আছে। এই কাঠামোটা কিন্তু প্রোটিন নিয়ে তৈরি। তারপর দেখো, যে কলার বলতেছি, লেজ বলতেছি, সবকিছু কিন্তু এখানে প্রোটিন নিয়ে তৈরি, বুঝতে পারছি? সো বাস্তবে আমরা এখানে যেরকম ছবিটা আঁকছি, বাস্তবে এটা একটু অন্যরকম হয়। এটার যে মাথার সাইজটা হয়, এটা একটু বড় হয়, লেজের সাইজটা একটু ছোট হয়। তো দেখা যায় কি, ওর বডির মধ্যে প্রায় 50% হচ্ছে ডিএনএ, তাই না? মাথার সাইজটা যেহেতু বড়, তার মধ্যে ডিএনএ আছে, মানে দেখা যায় আমি যদি হিসাব করি, ওর যে বডি ওয়েট তার 50% হচ্ছে ডিএনএ, এরকম কিন্তু দেখা যাইতে পারে, বুঝতে পারছো? আচ্ছা, তো যাই হোক, সেটা আমরা পরে দেখতেছি, পরে আমরা এটা ক্লিয়ার করব। এখন দেখো তো, এই যে মাথার মধ্যে যেহেতু আমাদের কি আছে? প্রোটিন আছে না? প্রোটিন তো আছে। এই প্রোটিনের আবরণটা কি হবে বলতো? এটা আবরণ হবে হচ্ছে ক্যাপসিড, রাইট? আমি যদি এখানে আবরণ বলতে চাই, তাহলে আবরণটাকে আমরা কি বলবো? ক্যাপসিড, রাইট? এবং ক্যাপসিডে কিছু সাব ইউনিট থাকবে যার নাম হচ্ছে ক্যাপসোমিয়ার। তো মাথার মধ্যে দেখা যায় কি, আমরা মোটামুটি 2000টা ক্যাপসোমিয়ার পেয়ে থাকি, তাই না? মাথার মধ্যে হচ্ছে মোটামুটি 2000টা ক্যাপসোমিয়ার আমাদের পাওয়া যায়। আচ্ছা, তো এখান থেকে আর ইম্পর্টেন্ট ইনফরমেশন তেমন কিছু নাই। আর এখান থেকে তো যা যা লাগে আমি কিন্তু বলে দিচ্ছি, কলার আছে, লেজ আছে, আর এগুলো আছে। আরেকটা ইনফরমেশন হয়তো আমাদের বাদ গেছে, সেটা কি? সেটা হচ্ছে, এই যে আমি বললাম না, ডিএনএর মধ্যে নিউক্লিওটাইড আছে না? ডিএনএ এর মধ্যে কিন্তু কিছু সংখ্যক জিনও পাওয়া যায়। সেটা কত? মাত্র 150টা। জিন কিন্তু খুবই কম পাওয়া যাচ্ছে। তার মানে এদের মধ্যে অত বেশি কিন্তু বৈশিষ্ট্যের ভ্যারাইটি নাই। তুমি বলতেছো যে নিউক্লিওটাইড এত বেশি, জিন এত কম কেন? কারণ এখানে বৈশিষ্ট্য অত বেশি নাই, বুঝছো? তার মানে বড় বড় টুকরাগুলো ছাড়া নির্দিষ্ট বৈশিষ্ট্য ক্যারি করে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি গঠনটা। ওকে, তাহলে আশা করি ভাই আমরা এটাও বুঝতে পারলাম, রিটেনে আসে, বুঝছো? আচ্ছা, এরপর ভাই আমরা আরেকটা পড়া পড়বো। এটা হচ্ছে আমাদের রিটেনে খুব একটা বেশি আসে না, বাট আমাদের বইয়ে আছে 3 নাম্বারটা। সেটা কি? সেটা হচ্ছে আমাদের করোনা ভাইরাস। করোনা ভাইরাস। আচ্ছা, এখন তুমি যদি করোনা ভাইরাস দেখতে চাও, দেখো তো করোনা ভাইরাসটা কিরকম হয়? অনেকটা এরকম গোলাকার হয়, তাই না? এবং তার গায়ে হচ্ছে এরকম ভাবে কিছু কাটার মতো গঠন থাকে, বুঝছো? যে এরকম কিছু গঠন থাকে। তুমি যদি তোমার বইয়ের ফিগারটা একটু খেয়াল করো, তাহলে তুমি দেখতে পারবা। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, হ্যাঁ, আমাদের রিটেনের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না। জাস্ট তুমি শেখার জন্য শিখবা, তোমাদের বইয়ে আছে বলে একটু সামান্য শিখে রাখতে পারো। যতটুকু ইনফরমেশন লাগবে আমি কিন্তু তোমাদের এখন বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম কথাই হচ্ছে, আমি এখান থেকে কি পড়তে পারি? এটা কি ধরনের ভাইরাস বলতো? এটা হচ্ছে মেইনলি একটা আরএনএ ভাইরাস, তাই তো? আরএনএ ভাইরাস, একসূত্রক আরএনএ এখানে থাকে, বুঝতে পারছি? আচ্ছা, আর কি পড়বো? এটা কোন আকৃতির ভাইরাস বলতো? গোলাকার ভাইরাস।
গোলাকার। আমরা কিন্তু গোলাকারের মধ্যে কি পড়ছিলাম, যে টিপু পিএইচডি করে, তাই না? টিপুরা ইরিসেন্ট, পোলিও, এইচআইভি আর হচ্ছে ডেঙ্গু, তাই না? সাথে কিন্তু সার্সটাও তুমি মনে রাখতে পারো, ঠিক আছে, তাই না? সার্সটা মনে রাখতে পারো। এখন সার্সের সাথে ওর কি সম্পর্ক? মেনলি দেখো, এই যে করোনা ভাইরাস আমি নামটা বলতেছি না, এই করোনা ভাইরাস নামের কিন্তু একটা অর্থ আছে। একটা অর্থ আছে। এটাকে করোনা কেন বলতেছে জানো? কারণ এই যে করোনা শব্দটা, এটা আসছে একটা ল্যাটিন শব্দ থেকে, বুঝছো? যার নাম কি জানো? যার নাম হচ্ছে ক্রাউন বা মুকুট। তার মানে এটাকে দেখতে অনেকটা মুকুটের মতো দেখায় বলে এটার নাম কি হয়ে গেছে? করোনা ভাইরাস হয়ে গেছে। এখন এটা কিন্তু একটা ভালো বই, মানে বলতে পারো হচ্ছে মেডিকেল টার্ম আছে, বুঝছো? একটা ভালো বায়োলজিক্যাল টার্ম আছে। আমি যদি এই করোনা ভাইরাসের ভালো একটা বায়োলজিক্যাল টার্ম দেখতে চাই, এটাকে আমরা বলতে পারি হচ্ছে সার্স ভাইরাস। বুঝতে পারছো? সার্স ভাইরাস। এখন এই সার্সের আবার 3টা ভ্যারিয়েন্ট আছে, বুঝতে পারছো? সার্সের কি আছে বলতো? 3টা ভ্যারিয়েন্ট আছে। আমি যদি বলতে চাই, দেখো তো, তাহলে ভ্যারিয়েন্ট গুলো দেখা শুরু করি। একটা হচ্ছে আমাদের সার্স কোভ, হ্যাঁ, বুঝতে পারছি নামটা? সার্স কোভ। পুরো নামটা কি আমি বলে দিব? দেখো, এই যে সার্স আমি বললাম না, এই সার্সের কিন্তু একটা পূর্ণ রূপ আছে। সেটা কি? এটা মনে হয় আমি আগে লেকচারে বলছিলাম, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। হ্যাঁ, রেসপিরেটরি সিনড্রোম, সার্স। এখন সার্সের কিন্তু বিভিন্ন রকমের ভ্যারিয়েন্ট আছে, বিভিন্ন রকম ভাইরাস আছে। বিভিন্ন রকম ভাইরাসের মধ্যে আমাদের জুওনোটিক ভাইরাস, যেগুলো হচ্ছে প্রাণী দেহে আক্রমণ করতে পারে, সেই জুওনোটিক ভাইরাস হচ্ছে ইম্পর্টেন্ট এই 3টা। ওকে, যার মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের সার্স কোভ, মানে কি? আমাদের সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস। তারপর কি আছে আমাদের মার্স কোভ। মার্স কোভ, এটা পূর্ণরূপটা কি আমি বলে দিই তাহলে নিচে, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। ওকে, সাথে কি? করোনা ভাইরাস। ঠিক আছে, তার মানে আমি বুঝতেই পারতেছি মিডল ইস্ট নামটা কিভাবে আসছে, মধ্যপ্রাচ্য থেকে। তার মানে এই ভাইরাসটাই প্রথমে হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা যে উটগুলো আছে না, সেই উটের মধ্যে মেনলি খুঁজে পাওয়া গেছে, এই জন্য নামটা এরকম আসছে। লাস্টে যে ভাইরাসটা আমরা পড়বো সেটা হচ্ছে সার্স কোভ 2। এইটাই হচ্ছে আমাদের সেই করোনা ভাইরাস, বুঝছো? তার মানে করোনা ভাইরাস বলতে শুধুমাত্র সার্স বোঝায় না, কি বোঝাবে? সার্স কোভ 2। ওকে, এই নামগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এখান থেকে আসার মতো আরো যদি আমরা এমসিকিউ কিছু টপিক পড়তে চাই, তাহলে দেখো আর কি টপিক পড়া যেতে পারে। এটা হচ্ছে তোমার করোনা ভিরিডি গোত্রের মধ্যে আছে, করোনা ভিরিডি গোত্রভুক্ত একটা ভাইরাস। এই তো, হ্যাঁ, আর বেশি কিছু লাগবে না এখান থেকে। তারপর তো আমরা বললাম না, এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসের মধ্যে এটা কি হয়? বৃহত্তম হয়, সবচেয়ে বড় হয়। আরএনএ ভাইরাসের মধ্যে বৃহত্তম ভাইরাস হয়। আর কি ইনফরমেশন তুমি এখান থেকে পড়তে পারো? এটা কি হয়? এটা হচ্ছে একটা এনভেলপড ভাইরাস হয় বা লিপো ভাইরাস হয়, বুঝছো? তাহলে এটা কি হয় বলতো? লিপো ভাইরাস। তাহলে এর বাইরে আমরা কি পাইতে পারি? একটা আবরণ পাইতে পারি। হ্যাঁ, যদি আমি এত কঠিন করে আঁকি নাই, একদম সিম্পল করে আঁকছি, তুমি তোমাদের বইয়ের এটা দেখতে পারো। ঠিক আছে, বাইরে থাকে হচ্ছে ক্যাপসিডের একটা আবরণ, তার বাইরে থাকে হচ্ছে আমাদের লিপিডের একটা বহিস্থ আবরণ। এবং যেটা এই বহিস্থ আবরণকে আমরা কি বলতাম? এনভেলপ বলতাম। এটাকে আমরা এনভেলপড ভাইরাস বা লিপো ভাইরাস বলতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইনফরমেশন গুলো, যেগুলো আমাদের এখান থেকে পড়তে হবে। তো এগুলো পড়লেই কিন্তু কাজ শেষ। এবার সবাই পরের টপিক, সেটা কি? জুওনোটিক ব্যাধির প্রকারভেদ। এই যে আমরা বললাম না যে আমাদের এই যে সার্স, এই সার্সের হচ্ছে 3টা জুওনোটিক ভ্যারিয়েন্ট আছে। এখানে কিন্তু আমরা এক্সপ্লেন করে ফেলছি জুওনোটিক বলতে কি বোঝায়। যারা হচ্ছে প্রাণী দেহে রোগটা ছড়ায় তারা হচ্ছে জুওনোটিক ভাইরাস। এখন এই জুওনোটিক ভাইরাস হচ্ছে 3টা প্রকারভেদ বা 3টা টাইপস আমরা এখানে দেখতে পারি। সেই টাইপস গুলা কি কি আমি একটু বলে দিই। একটা হচ্ছে আমাদের এন্ডেমিক, তারপর আমরা পাবো হচ্ছে এপিডেমিক, লাস্টে আমরা দেখবো হচ্ছে প্যান্ডেমিক। হ্যাঁ, তোমাদের বইয়ের মধ্যে দেখো এই টপিক গুলো কিন্তু বক্স আকারে লিখে দেওয়া হয়েছে। হ্যাঁ, সো দেখার চেষ্টা করি কোনটা আসলে কি। মেনলি এইভাবে হচ্ছে আমরা ভাগ কেন করতেছি জানো? কারণ কি? কারণ হচ্ছে রোগের বিস্তার ঠিক কতটুকু অঞ্চলে হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা এই ভাগগুলোকে করতে পারি।
তাহলে আসো ভাই আমরা একটা একটা করে পড়ার চেষ্টা করি। প্রথম হচ্ছে এন্ডেমিক। এন্ডো মানে ভেতরে, বুঝছো? এন্ডো মানে কি? ভেতরে, অর্থাৎ এটা ছোট জায়গার মধ্যে যদি কোনো ভাইরাসটা ছড়ায়, হ্যাঁ, যদি আমাদের ভাইরাসটার সংক্রমণটা একটা সংকীর্ণ বা ছোট অঞ্চলে জুড়ে ছড়ায়, সংকীর্ণ অঞ্চল বা জনসংখ্যার মধ্যে যদি আমাদের ভাইরাসটা ছড়ায়, এই জায়গায় যদি বিস্তার করে, তাহলে সেটা হচ্ছে আমাদের এন্ডেমিক ভাইরাস। আমি যদি এখানে তোমাদের এক্সাম্পলটা বলতে চাই, আসলে একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি। এক্সাম্পলের মধ্যে আমরা পড়তে পারি হচ্ছে মার্স কোভিড ভাইরাস। হ্যাঁ, মার্স কোভ কেন বলতেছি, কারণ দেখো এটা কোন জায়গায় ছড়ায় বলতো? এটা মেইনলি মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের ওই কয়েকটা দেশের মধ্যে ছড়ায়, তাই না? এখন এই যে সংকীর্ণ জায়গা কিন্তু কোনো স্পেসিফিক ডেফিনেশন নাই, এটা মেইনলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু ডিসাইড করে। তো মেইনলি মধ্যপ্রাচ্য কিন্তু অত বড় একটা জায়গা না, মাত্র কয়েকটা দেশ সেখানে আছে, তো এই জন্য এটাকে আমরা কি বলতেছি? এন্ডেমিক বলতেছি। হ্যাঁ, আচ্ছা, এপিডেমিক। এপিডেমিক কিন্তু তার থেকে একটু বড় জায়গায় ছড়ায়, বুঝছো? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আরেকটু বিস্তারিত, হ্যাঁ, আরেকটু বিস্তীর্ণ জায়গা জুড়ে ছড়াবে। তাহলে এটা হচ্ছে আরো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়ায়, বুঝতে পারছি? আচ্ছা, যদি আমি এটার এক্সাম্পল দেখার চেষ্টা করি, এটা মেইনলি এক্সাম্পল হচ্ছে ইবোলা। ইবোলাটা আসলে কোথায় ছড়াইছে জানো? এটা মেইনলি হচ্ছে পশ্চিম আফ্রিকা। পশ্চিম আফ্রিকা, সেই অঞ্চল হচ্ছে ইবোলার কিন্তু অনেক বড় একটা প্রকোপ দেখা গেছিল। ইবোলা কি হয় সেটা কিন্তু আমরা সামনের লেকচারে পড়বো, সমস্যা নাই। তো দেখো ভাইয়া, পশ্চিম আফ্রিকার মধ্যে কিন্তু বেশ কয়েকটা দেশ আছে যেগুলা কিন্তু আমাদের মধ্যপ্রাচ্য, হ্যাঁ, এটা কি বোঝায়? মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে সেই জায়গাটা কিন্তু মোটামুটি বড়। এজন্য মধ্যপ্রাচ্যের মার্স ভাইরাসটাকে আমরা বলতেছি হচ্ছে এন্ডেমিক, আর পশ্চিম আফ্রিকার ইবোলাকে বলতেছি আমরা এপিডেমিক। ওকে ভাইয়া, বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো প্যান্ডেমিক। প্যান্ডেমিক মানে কি? যদি সেটা হচ্ছে পুরো বিশ্বব্যাপী যদি ছড়ায় পড়ে, ঠিক আছে, তার মানে বিশ্বের অধিকাংশ দেশ যদি এটা দ্বারা আক্রান্ত হয়, বুঝছো? এটা দ্বারা এফেক্টে যদি হয়, তাহলে সেটা হবে কি? প্যান্ডেমিক। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা এক্সাম্পল কি? এক্সাম্পল তো ভাই করোনা ভাইরাস, তাই না? করোনা ভাইরাস, রাইট? তো SARS-CoV-2 এভাবে তুমি বলতে পারো, SARS-CoV-2 এভাবে বলো, অথবা তুমি এটাকে বলতে পারো হচ্ছে করোনা ভাইরাস। নোবেল, তোমাদের বই কি লেখা? নোভেল করোনা ভাইরাস, তাই না? নোভেল করোনা ভাইরাস কেন বলা হয়েছে? কারণ ভাই এমন না যে করোনা ভাইরাস একটা নতুন ভাইরাস, করোনা ভাইরাস কিন্তু আগেও ছিল, বুঝছো? বাট আমরা হচ্ছে 2020 সালে যেটা দ্বারা এফেক্টেড হয়েছে সেটা কিন্তু নতুন টাইপের একটা করোনা ভাইরাস। সেই জন্য সেটাকে আমরা কি বলতেছি? নতুন করোনা ভাইরাস বা নোভেল করোনা ভাইরাস। ওকে, আশা করি ভাই আমরা এই জিনিসটা বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। এবার সবাই আমরা সামনে যাই, সেটা কি? ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি, এই টপিকটা দেখার চেষ্টা করি। এখন আমরা কিন্তু জানি ভাইরাস কিন্তু অবশ্যই অন্য একটা সজীব কোষের উপর ডিপেন্ডেন্ট, সংখ্যা যদি বাড়াইতে চায় তাহলে, তাই না? সো সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা ভাইরাসের সংখ্যা বৃদ্ধিটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে আমাদের লাইটিক চক্র, আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। ওকে, লাইটিক চক্র আর হচ্ছে লাইসোজেনিক চক্র। আচ্ছা, এবার আসলে এদের অপর কি নাম আছে, হ্যাঁ, ডিফারেন্ট কি নাম আছে সেটাও যদি আমরা দেখার চেষ্টা করি। বিবরণ তো আমি একটু পরে পড়বই, আগে হচ্ছে আমরা এখান থেকে যত ইনফরমেশন আমাদের বইয়ে আছে সেগুলো একটু সাজায় পড়ার চেষ্টা করি। লাইটিক চক্রের আরেকটা নাম হচ্ছে, এটাকে আমরা বিগলনকারী চক্র বলতে পারি। হ্যাঁ, বিগলনকারী চক্র, কারণ দেখো লাইটিক শব্দটা আসছে তোমার লাইসিস থেকে। লাইসিস মানে কি করে ফেলা? ফাটায় ফেলা, নষ্ট করে ফেলা, গলায় ফেলা, সেখান থেকে নামটা আসছে। অথবা এটাকে আমরা কি বলতে পারি? ভিরুলেন্ট চক্র। হ্যাঁ, ভিরুলেন্ট চক্র। ভিরুলেন্ট মানে কিন্তু নষ্ট করে ফেলা। আচ্ছা, লাইসোজেনিক চক্রের অপর নাম হচ্ছে টেম্পারেট দশা। শেষ, হ্যাঁ, টেম্পারেট দশা। ওকে, একটু পড়লেই হচ্ছে। এবার আসো কাদের মধ্যে এই চক্রগুলো হয়? লাইটিক চক্র কাদের মধ্যে হয় যদি আমরা উদাহরণ পড়তে চাই। লাইটিক চক্র হয় মেইনলি টি সিরিজ ভুক্ত ভাইরাসের মধ্যে। টি সিরিজ ভুক্ত ব্যাকটেরিওফাজ যারা যারা আছে তাদের মধ্যে হয়।
আর লাইসোজেনিক চক্রটা হয় মেনলি ল্যামডা সিরিজভুক্ত ভাইরাস যারা যারা আছে তাদের মধ্যে হয়, বুঝছো? এরকম বিষয়গুলো। আবার ধরো এখানে তোমার M13 কলিফাজও কিন্তু থাকতে পারে। ওকে, সো এই যে সিম্পল কিছু ইনফরমেশন গুলা, সো এগুলো একটু পড়লে হচ্ছে। আরেকটা কথা আমি এখান থেকে বলে দিই, ওদের যে সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি যেটাই বলি না কেন, এটাই কিন্তু আমরা কখনোই জনুক্রম বলতে পারি না, বুঝছো? এটাকে কখনোই আমরা জননের মধ্যে ফেলতে পারি না। ওকে, যদি এখানে এই প্রক্রিয়াতে সে তার নতুন বংশধর তৈরি করতেছে, বাট এটাকে আমরা জনন বলতে পারি না। কেন? কারণ ভাইরাস কিন্তু কোনো কোষ না, তাই না? জনুক্রম হওয়ার জন্য তো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এরকম ভাবে কোষের পরিবর্তন হইতে হবে, ওর মধ্যে তো সেরকম কোনো কোষই নাই, তাই না? তাহলে আমি কিভাবে সেটাকে জনুক্রম বা জেনারেশন বা এগুলো বলতে পারি, রাইট? সেই জন্য এটাকে আমরা কিন্তু কোনো জনন প্রক্রিয়ার মধ্যে ফেলতেছি না। যাই হোক, ওটা কোনো বিষয় না, তোমাদের বই ছিল বলে আমি একটু বললাম। এবার আসো আমরা যদি এগুলো দেখি, প্রথমে আসো হচ্ছে লাইটিক চক্র, এটা যদি আমরা একটু পড়ার চেষ্টা করি, তো আমি শুধু তোমাদের ফিগারটাকে দিব, ফিগারের সাথে সাথে তোমাদের এক্সপ্লেন করে দিব, তাহলে কিন্তু হচ্ছে। প্রথমে আসো লাইটিক চক্র হচ্ছে কারা করবে? টি সিরিজভুক্ত যে ভাইরাসগুলো আছে, তাই না? টি সিরিজের যে ভাইরাসগুলো আছে, কে কে আছে বলতো? T2 আছে, তারপর ধরো T4 আছে, T6 আছে, আছে না? আচ্ছা, এই ভাইরাসগুলোকে আমরা কি বলতেছিলাম? ব্যাকটেরিওফাজ, তাই না? ব্যাকটেরিওফাজ, রাইট? সো ব্যাকটেরিওফাজ গুলো কি করে? ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। কোন ব্যাকটেরিয়াকে আক্রমণ করে বলতো? এখানে মেইনলি তার আক্রমণ করে হচ্ছে এশেরিকিয়া কোলাই, হ্যাঁ, এশেরিকিয়া কোলাই। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে, এখন যদি আমরা দেখার চেষ্টা করি, প্রথমে দেখলাম আমরা এরকম ভাবে আমরা ইকোলাই এঁকে নিলাম, ঠিক আছে? ইকোলার মধ্যে কি থাকে? এরকম ভাবে একটা প্লাজমিড থাকে, আর বাকি উপাদান আমরা লিখতেছি না, অত বেশি রেলেভেন্ট না। সর্বপ্রথম এখানে কি করবে? আমাদের ওই ব্যাকটেরিওফাজ গুলো এখানে চলে আসবে, বুঝছো? এই যে ব্যাকটেরিওফাজটা এখানে চলে এসে এখানে যুক্ত হবে, ঠিক আছে? এই যে স্টেপ, এটাকে আমরা কি বলতেছি জানো? এটাকে আমরা বলি হচ্ছে বাংলায় পৃষ্ঠ লগ্নি ভবন, হ্যাঁ, পৃষ্ঠ লগ্নি ভবন, বা এটাকে আমরা কি বলতে পারি? সংযুক্তি। ইংলিশে আমরা কি বলতে পারি বলতো? ল্যান্ডিং বা অ্যাটাচমেন্ট। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, ইংলিশ নামগুলো আমি হচ্ছে লাস্টে লিখে দিব, সমস্যা নাই। তাহলে এই গেল হচ্ছে বিষয়টা, সুন্দর মতো এখানে এসে যুক্ত হবে। তুমি বলতে পারো ভাই যুক্ত হচ্ছে কেন? যুক্ত হওয়ার কি কোনো কারণ আছে? অবশ্যই কারণ আছে। আমাদের যে ইকোলাই কোষটা আছে, এই ইকোলাই কোষের গায়ে কিছু রিসেপ্টর সাইট থাকে, বুঝছো? কিছু রিসেপ্টর সাইট থাকে। এখন রিসেপ্টর সাইট নিয়ে মোটামুটি একটা আলোচনা কিন্তু আমরা আগের লেকচারগুলোতে করছিলাম। আমরা দেখছিলাম কি ভাইরাসের মধ্যে যে ক্যাপসিডটা পাওয়া যায়, সেই ক্যাপসিডটা হচ্ছে রিসেপ্টর সাইটের সাথে বাইন্ড করতে পারে, বসতে পারে তালাচাবির মতো। তার মানে ওর এখানে যে আমাদের এই যে স্পাইক এবং স্পর্শক তন্তুগুলো আছে, তারা হচ্ছে খুব সুন্দর মতো রিসেপ্টর সাইটকে চেনার পর সেখানে যুক্ত হয়ে যায়। বিষয়টা এরকম। তুমি বলতে পারো এখন যে ভাই ইকোলাই দেখতেছে ব্যাকটেরিওফাজ যদি তার মধ্যে নেয়, তাহলে সেটা হচ্ছে তাকে ক্ষতি করবে, তাহলে কেন সে তার জন্য এরকম ভাবে রিসেপ্টর সাইটটা রাখবে? না রাখলেই তো হয়। বুঝতে পারছি বিষয়টা? এখন তুমি চিন্তা করে দেখো, ধরো তুমি মোহাম্মদপুরে থাকো, তাই না? এখন মোহাম্মদপুরে কি হয়? চুরি ডাকাতি হয়, রাইট? সো কমনলি বাসায় হচ্ছে চুরি কিভাবে হয় বলতো? জানালা ভেঙে বা জানালা কেটে বা দরজা খোলা থাকলে ঢোকে। এখন যেহেতু একটা চোর হচ্ছে দরজা দিয়ে ঢুকতেছে বা জানালা দিয়ে ঢুকতেছে, তাই না? তুমি কি করবা? দরজা জানালা কি বাদ দিয়ে দিবা? সিল করে দিবা? এরকম তো করা সম্ভব না, তাই না? আমাদের তো দরজা জানালা রাখতে হবেই, তাই না? বিষয়টা এরকম যে আমার গায়ে হচ্ছে রিসেপ্টর সাইট আমার রাখা লাগবেই, তাই না? এখন এই রিসেপ্টর গায়ে ভাইরাস বসে তো আমার কিছু করার নাই, এরকম বিষয়টা। বুঝতে পারছি কি তোমাদের বিষয়টা? তো এইগুলো হচ্ছে আমাদের প্রথম পয়েন্টটা গেল, ভাইরাস বসলো। এরপর কি হয় দেখা যাক এরপর আসলে কি হয়, দেখার চেষ্টা করি। এরপর আমি তাহলে একটু এঁকে নিই। আমাদের প্লাজমিডটা আছে, আচ্ছা ঠিক আছে। এই যে আমাদের যে ভাইরাসটা আছে না, এই ভাইরাসটা কি করবে জানো? এর ভিতরে থাকা ডিএনএটাকে ভিতরের দিকে পুশ করে। এখানে দেখো ভিতরে কিন্তু আমাদের ডিএনএটা ছিল, সে কি করবে? সুন্দর মতো ডিএনএটাকে ভিতরের দিকে পুশ করে দেয়। এটাকে আমরা কি বলি? ডিএনএ অনুপ্রবেশ বা পেনিট্রেশন। তাহলে ডিএনএ অণু ভেতরে চলে আসলো। এখন ভেতরে আসার পর কি করবে? ভেতরে আসার পর সে হচ্ছে বেশ কিছু কাজ করে, সেগুলো আমরা হচ্ছে সিরিয়াল বাই দেখার চেষ্টা করি। ভেতরে আসার পর সে কি করে? আচ্ছা, এখান থেকে আরেকটা ইনফরমেশন তোমাদের বলে দেই। ডিএনএ অণুকে ভেতরে পুশ করার পর বাকি প্রোটিন অংশটা কিন্তু বাইরে থেকে যায়, তাই না? বাট আমরা কমনলি যেসব ব্যাকটেরিওফাজকে চিনি, তাদের ক্ষেত্রে কি দেখা যায়? পুরো বডিটাই হচ্ছে ভেতরের দিকে ঢুকে যায়, তাই না?
ঢোকার পর হচ্ছে প্রোটিন আবরণটা হচ্ছে গলে যায়, তাই না? তার মানে এখানে একটা এক্সট্রা ধাপ আছে, তাই না? এই জন্য আমাদের পরিচিত যে ব্যাকটেরিয়া ফাজগুলো আছে তাদের লাইটি চক্র কিন্তু একটা এক্সট্রা ধাপে হয়। নর্মালি দেখা যাচ্ছে এখানে আমরা 5টা ধাপ পড়ি, বাট তাদের ক্ষেত্রে সেটা 6টা ধাপে হয়। এরকম একটা ইনফরমেশন তোমাদের বইয়ে লেখা আছে। বাট আমরা অত ঝামেলার মধ্যে যাব না, আমরা শুধুমাত্র আমাদের ছক অনুযায়ী বা আমাদের যে ছবিটা আছে সেই ডায়াগ্রাম অনুযায়ী পড়ার চেষ্টা করব। ঠিক আছে, প্রোটিনটা বাইরে রয়ে গেল, ওকে আমরা বুঝতে পারলাম। ডিএনএ ভেতরে আসলো, খুব ভালো কথা। এবার ডিএনএ ভেতরে আসার পর সে কি করবে? যে ডিএনএ তো আমাদের ভেতরে চলে আসলো, হ্যাঁ। সো এই ডিএনএটা এখন কি করবে জানো? এই ডিএনএর মধ্যে যে প্রোমোটার সিকোয়েন্সটা আছে, সে এই প্রোমোটার সিকোয়েন্স দিয়ে প্লাজমিডে যে আরএনএ পলিমার্সটা থাকে সে আরএনএ পলিমার্সকে নিজের দিকে আকর্ষণ করা শুরু করে। ঠিক আছে, তাহলে দেখো এই ডিএনএ অণুর মধ্যে নিশ্চয়ই আমাদের প্রোমোটার সিকোয়েন্স আছে যেখান থেকে ট্রান্সক্রিপশন হওয়া শুরু হয়। এই প্রোমোটার সিকোয়েন্স দিয়ে এই আরএনএ অণুর জন্য সেই প্রোমোটার সিকোয়েন্স দিয়ে এই প্লাজমিডের জন্য যে আরএনএ পলিমারেজটা দায়ী ট্রান্সক্রিপশন করার জন্য, সেই আরএনএ পলিমারেজকে সে নিজের দিকে আকর্ষণ করা শুরু করে, রাইট? তাহলে এটা দিয়ে কি করবে? সেটা হচ্ছে প্লাজমিডের নিজস্ব আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করে, কথাটা কি ধরতে পারছো? ওর জিনিসটাকে ও নিজের কাছে নিয়ে আসবে। তাহলে এখন যেহেতু আরএনএ পলিমারেজ ওর নিজের কাছে আছে, এটা ইউজ করে সে কি করবে বলতো? ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় হচ্ছে এমআরএনএ তৈরি করবে, নিজে তৈরি করবে। এই এমআরএনএ থেকে আস্তে আস্তে হচ্ছে প্রোটিন তৈরি হবে। বুঝতে পারছি? এই প্রোটিনের মধ্যে একটা স্পেশাল টাইপের প্রোটিন কি করবে? এই প্লাজমিড অণুটাকে এখন ভাঙা শুরু করে দিবে। বুঝতে পারছো? এটাকে এখন সে ভাঙা শুরু করে দিবে, এভাবে হচ্ছে টুকরা টুকরা করে ফেলা শুরু করে দিবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? তার মানে ও হচ্ছে নিজের মধ্যে থেকে প্রোমোটার সিকোয়েন্স দিয়ে ওর একটা অণুকে নিজের কাছে আনলো, তারপর নিজের মতো সেই জিনিসটাকে ইউজ করতেছে। বুঝতে পারছো? এভাবে করে করে কি হবে? ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এমআরএনএ তৈরি হবে এবং লাস্ট হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়া প্রোটিন তৈরি হবে। সে হচ্ছে মেইনলি এই প্রোটিন দ্বারা এমন একটা কাজ করবে যার ফলে আমাদের এই ব্যাকটেরিয়া যে প্লাজমিড অণুটা আছে সেই অণুটা হচ্ছে ভাঙা শুরু করে দিবে। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? আশা করি এটা আমাদের ক্লিয়ার। এরপর এখানে কি হয় একটু দেখার চেষ্টা করি এখানে এরপর কি হয় খেয়াল করে দেখো। এরপর হচ্ছে আমাদের এই যে ডিএনএ অণুটা আছে, এই ডিএনএ অণু হচ্ছে নিজের হচ্ছে কিছু কপি তৈরি করবে। হ্যাঁ, নিজের হচ্ছে কপি তৈরি করতে থাকবে। আমি যেহেতু এখানে সংখ্যা বৃদ্ধি করতেছি, আমার নিশ্চয়ই কি করতে হবে? নতুন ভাইরাসের জন্য রসদপাতি তৈরি করতে হবে, জিনিসপাতি তৈরি করতে হবে। সো সেরকম ভাবে প্রথম হচ্ছে রেপ্লিকেশন করে নতুন নতুন ডিএনএ তৈরি করব। এবং ওখানে যে আমরা দেখতেছিলাম যে ব্যাকটেরিয়াল যে ডিএনএ অণুটা আছে প্লাজমিডটা, সেটা কিন্তু ভাঙা শুরু করছে। এখানে সেই জিনিসটা হচ্ছে আরো ভাঙা শুরু করবে, কারণ দেখো এখন তো কাজ করার জন্য আরো অনেক বেশি ডিএনএ চলে আসছে। তারা হচ্ছে আরো অনেক বেশি এরকম প্রোটিন তৈরি করবে, যার ফলে এটা ভাঙাটা আরো বেশি দ্রুত হয়ে যাবে। আচ্ছা, খুব ভালো কথা। এই যে আমি জিনিসগুলো লিখলাম, এদেরকে একসাথে আমরা কি বলতেছি? এদেরকে আমরা একসাথে বলতে পারি হচ্ছে রেপ্লিকেশন, বুঝছো? বা প্রতিলিপন। বুঝতে পারছি? এই সব জিনিসগুলোকে একসাথে আমরা প্রতিলিপন বলি। আচ্ছা, এরপর দেখো প্রতিলিপনের পর কি হয়। আমি যেহেতু এখন প্রোটিন তৈরি করতে পারতেছি এবং জানি যে ডিএনএ বাদে ব্যাকটেরিওফাজে কি থাকে, বাকি পুরোটাই হচ্ছে প্রোটিন থাকে, তাই না? তার মানে এখন আমি কি করব? এখন আমি হচ্ছে খুব সুন্দরভাবে বাকি যে পার্টস গুলো আমাদের লাগবে, তাই না? আমাদের হচ্ছে লেজ লাগবে, কলার লাগবে, স্পাইক লাগবে, বেস প্লেট লাগবে, সেই পার্টস গুলো এখানে তৈরি হইতে থাকবে, তাই না? ট্রান্সলেশন প্রক্রিয়া হচ্ছে সেই পার্ট গুলো তৈরি হবে। এই যে এখানে মাথা তৈরি হইতে পারে, তাই না, ষড়ভুজাকার। এখানে লম্বা লেজ তৈরি হইতে পারে, বেস প্লেট তৈরি হতে পারে, স্পাইক তৈরি হইতে পারে। আর আমাদের হচ্ছে ডিএনএ আছে, তাই না? ডিএনএ অণুগুলো এখন কি করবে? ভিতরের দিকে চলে যাবে, রাইট? বুঝতে পারছো তো? সেরকম ভাবে আচ্ছা আমাদের এই অংশগুলো তৈরি হবে, রাইট? তার মানে এখানে মেনলি কি হচ্ছে? বিভিন্ন দেহাংশ তৈরি হচ্ছে এবং সেই দেহাংশগুলো হচ্ছে একটার সাথে আরেকটা যুক্ত হওয়া শুরু করবে। এই জন্য স্টেপটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা মেনলি বলতেছি হচ্ছে বিভিন্ন দেহাংশ একত্রিতকরণ। হ্যাঁ, একত্রিতকরণ বা একত্র করা, এটাকে আমরা অ্যাসেম্বল বলতে পারি। আচ্ছা, এই অ্যাসেম্বলের পরে মেনলি কি হয়? এরপরে হচ্ছে ভাইরাসগুলো যখন পূর্ণাঙ্গ হয়ে যায় তখনই হচ্ছে সে কি করবে?
কোষের লাইসিস করে ফেলবে, বুঝছো, কোষটাকে ফাটায় ফেলবে। যেরকম ভাবে ফাটায় হচ্ছে এখান থেকে ভাইরাসগুলো হচ্ছে বের হয়ে আসা শুরু করবে, ঠিক আছে। এই যে আমাদের এখন পুরনো একটা ভাইরাস এখান থেকে বের হয়ে যাবে, বুঝতে পারছো? কোষটাকে ফাটায় দিয়ে বের হয়ে যাবে। ওকে, এটাকে আমরা কি বলতেছি? নতুন ভাইরাসের মুক্তি বা রিলিজ। হ্যাঁ, মুক্তি বা রিলিজ তুমি এখানে বলতে পারো, ঠিক আছে, এরকম বিষয়টা। তাহলে আমি জিনিসটাকে আরেকবার একটু তোমাদের জন্য রিভাইন্ড করে দিচ্ছি, আরেকবার একটু পড়াই দিচ্ছি। প্রথমে কি আসবে? ইকোলাই কোষের গায়ে হচ্ছে নতুন ভাইরাস এসে যুক্ত হবে, যেটাকে আমরা কি বলতেছিলাম? ল্যান্ডিং বা অ্যাটাচমেন্ট। ওকে, তারপর কি হচ্ছিল? ডিএনএ অণুটা হচ্ছে অনুপ্রবেশ করতেছিল, যেটাকে আমরা কি বলতে পারি? পেনিট্রেশন। তারপর সেটা হচ্ছে যে আমাদের এই কাজগুলো করতেছিল, মাতৃ যে ডিএনএ অণু ছিল সেটাকে নষ্ট করতেছিল, নিজের বৈশিষ্ট্য বেশি হচ্ছে প্রকাশ করতেছিল, নিজের কপি তৈরি করতেছিল, সেটাকে আমরা কি বলতেছিলাম? প্রতিলিপন। এটাকে আমরা কি বলতে পারি? রেপ্লিকেশন। ওকে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে রেপ্লিকেশন। আচ্ছা, তারপর কি হচ্ছিল? বিভিন্ন বডি পার্টস তৈরি হচ্ছিল, এটাকে আমরা কি বলতে পারি? অ্যাসেম্বল বা একত্রিতকরণ। হ্যাঁ, অ্যাসেম্বল বা একত্রিতকরণ। তারপর দেখো নতুন ভাইরাস মুক্তি পাচ্ছিল, এটাকে আমরা রিলিজ বলতে পারি। তাহলে মোটা দাগে আমি বলতে পারি ভাই, লাইটি চক্রে কিন্তু 5টা ধাপ হচ্ছে: ল্যান্ডিং, পেনিট্রেশন, রেপ্লিকেশন, অ্যাসেম্বল আর হচ্ছে রিলিজ। ওকে, আচ্ছা, এই 5টা ধাপের মাধ্যমে নতুন নতুন ভাইরাস হচ্ছে আমাদের এখান থেকে কি হবে? মুক্ত হবে। দেখা যায় প্রতি 30 মিনিটে আমরা এরকম একটা ইকোলাই থেকে 300টা নতুন ফাস্ট ভাইরাস পাইতে পারি। ওকে, 300টা, বুঝতে পারলাম? আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাই, কেন ভাই আমি 30 মিনিট হিসাবটা করলাম? 1 ঘন্টা বললে ভালো হইতো না? 1 ঘন্টা 600টা বলতাম, সমস্যা কোথায়? আমি 10 মিনিট বলতাম, 10 মিনিটে 100টা হয়, তাই না? বলা যেত তো। আমি কেন 30 মিনিট কথাটা এখানে উল্লেখ করব? হ্যাঁ, কারণ আছে একটা। কারণ একটু খেয়াল করে দেখো, তোমরা যখন হচ্ছে ব্যাকটেরিয়া পড়বা তখন দেখতে পারবা ব্যাকটেরিয়া হচ্ছে মেইনলি দ্বিভাজন বা বাইনারি ফিশন প্রক্রিয়া হচ্ছে আমাদের মাল্টিপ্লাই করে, হ্যাঁ, সংখ্যা বৃদ্ধি করে, তাই না? ওই দ্বিভাজন প্রক্রিয়া হইতে 30 মিনিট সময় লাগে। তার মানে ব্যাকটেরিয়া হচ্ছে যেই প্রক্রিয়ায় 1টা থেকে 2টা হবে, ঠিক ততটুকু টাইমের মধ্যে একটা ভাইরাস হচ্ছে তার 300টা কপি তৈরি করে ফেলে, তাই না? এরকম বিষয়টা। এই জন্য মেনলি আমরা এখানে 330 সংখ্যাটাকে এত বেশি গুরুত্ব দিয়ে পড়ে থাকি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের লাইটিক চক্র। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। চলে আসো আজকের দিন আমাদের লাস্ট পড়া, সেটা হচ্ছে লাইসোজেনিক চক্র। হ্যাঁ, আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো ভাইয়া, লাইটিক চক্রে কি হচ্ছিল বলতো? কোষটা ফেটে যাচ্ছিল। লাইসোজেনিক চক্রে কিন্তু এরকম কিছু হবে না। দেখো এখানেও কিন্তু অনেকটা তুমি বলতে পারো সেম প্রসেসে, এখানেও কিন্তু আমাদের ইকোলাই দায়ী, মানে ইকোলাই এখানে হয় আর কি। তুমি চিন্তা করো, এখানে আমাদের এরকম ভাবে একটা চলে আসলো ল্যামডা সিরিজভুক্ত ব্যাকটেরিওফাজ, আকৃতি অনেকটা একই রকম হয়। এখানে কি হবে? প্রথম হচ্ছে ল্যান্ডিং হবে, তাই না? ল্যান্ডিং হবে। ল্যান্ডিং হওয়ার পর কি হবে বলতো? এখানে হচ্ছে ডিএনএ অনুপ্রবেশ হবে, তাই না? এখানে হচ্ছে আমাদের ডিএনএটা অনুপ্রবিষ্ট হয়ে ভিতরে চলে আসবে, মানে পেনিট্রেশন হবে, বুঝছো? তার মানে এগুলো কিন্তু নতুন কিছু না, এগুলো কিন্তু আমরা আগেই দেখছি। এরপর লাইটিক চক্রে কি হচ্ছিল বলতো? এই ডিএনএ অণুটা হচ্ছে এই ডিএনএ অণুকে ভাঙা শুরু করতেছিল, তাই না? ভাইরাসের ডিএনএ অণুটা, যেটাকে আমরা ভাইরাল জিনোম বলতে পারি, ভাইরাল ডিএনএ, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ অণুটাকে নষ্ট করার চেষ্টা করতেছিল। এখানে সেটা হবে না। এখানে কি হবে? এই ভাইরাসের যে ডিএনএটা আছে, যেটাকে আমরা ভাইরাল ডিএনএ বলতে পারি, এটা কি লিখে দিব? আচ্ছা, লিখে দিই। দেখো, এটা হচ্ছে আমাদের সেই ভাইরাল ডিএনএ, তাই না? আর এটা হচ্ছে আমাদের সেই ইকোলাইয়ের প্লাজমিডটা, যেটাকে আমরা ব্যাকটেরিয়াল ডিএনএ বলতে পারি। ওকে, ব্যাকটেরিয়াল ডিএনএ। তাহলে আমরা দেখছিলাম লাইটিক চক্রেতে ভাইরালটা ব্যাকটেরিয়ালটাকে নষ্ট করে ফেলতেছিল, বাট লাইসোজেনিকে কিন্তু সেরকম কিছু হবে না। এখানে মেইনলি কি হবে? এখানে হচ্ছে আমাদের 2টা ডিএনএ অণু হচ্ছে একত্রিত হয়ে যাবে, বুঝছো? 2টা অণু একত্রিত হয়ে একটা নির্দিষ্ট গঠন তৈরি করবে, যার নাম হচ্ছে প্রোফাজ। তাহলে এই যে আমি গঠনটা আঁকলাম, এটার নাম কি হয়ে যাবে বলতো? প্রোফাজ। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই প্রোফাজটা কিভাবে গঠিত হয় আমি তোমাকে স্টেপস গুলো বলি। এখানে মিললে আমরা 2টা কথা মাথায় রাখবো। একটা কথা কি, আমাদের ব্যাকটেরিয়া অণুকে আমি নির্দিষ্ট জায়গায় কাটবো, তাই না?
কেটে ফাঁকা জায়গা তৈরি করব। সেই ফাঁকা জায়গার মধ্যে আমি হচ্ছে এই ভাইরাল ডিএনএটাকে বসাই দিব, তাই না? তাহলে কাটার কাজ করতে হবে, জোড়া দেওয়ার কাজ করতে হবে, তাই না? তার মানে হচ্ছে যেই প্রক্রিয়া আমরা ডিএনএ কে কাটবো, যেটা দিয়ে আমি ডিএনএ কে কাটবো মেনলি, সেটাকে আমরা বলেছি নিউক্লিয়াস এনজাইম। নিউক্লিয়াস এনজাইম। এবং কাটা জায়গা হচ্ছে জোড়া দেওয়ার কাজে আমরা কি করব, দেখো কাটা স্থান জোড়া লাগানোর কাজে এখানে আমরা আরেকটা সেপারেট এনজাইম ইউজ করবো, যার নাম হচ্ছে ইন্টিগ্রেস। ইন্টিগ্রেস। এই দুটো এনজাইম কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে আমরা নিউক্লিয়াস দিয়ে কাটবো, তারপর ইন্টিগ্রেস দিয়ে জোড়া লাগাবো, ঠিক আছে? তারপর তাহলে কি হয়ে যাবে, এই প্রক্রিয়া হচ্ছে প্রোফাজ তৈরি হয়ে যাবে, তাই না? তাহলে প্রোফাজের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া যেমন বৈশিষ্ট্য আছে, ভাইরাসেরও কিন্তু বৈশিষ্ট্য আছে। এখন প্রোফাজ তৈরি করে কি লাভটা হইলো দেখার চেষ্টা করি। প্রোফাজ তৈরি করে এরকম একটা লাভ হয়েছে, যখন যে প্রক্রিয়া যে ভাইরাস আমাদের ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি করে না, প্রোফাজ কি বলে ওটাকে, বাইনারি ফিশন আমরা বলতেছি। যে প্রক্রিয়া হচ্ছে ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি করে না, ওই যে বললাম না বাইনারি ফিশন বা দ্বিভাজন, তাই না? তো দ্বিভাজন হয়ে কি হয়ে যাবে, দেখো একটা কোষ থেকে আমাদের কি হয়ে যাবে, সরাসরি দুইটা কোষ তৈরি হয়ে যাবে, তাই না? তো যখন দুইটা কোষ তৈরি হয় তখন কি হয়ে যাবে, এই ডিএনএ অণুটা হচ্ছে রেপ্লিকেট করে ভিন্ন ভিন্ন কোষের মধ্যে চলে যায়। চিন্তা করে দেখো, এই ডিএনএ অণুর মধ্যে কিন্তু এখন ভাইরাল জিনোম আছে, তাই না? মানে ভাইরাল অণুটা কিন্তু আছে। তার মানে দুইটা কোষের মধ্যে কিন্তু দুইটা ভাইরাসের অংশ কিন্তু চলে যাচ্ছে, বুঝছো? তার মানে এখানে লাইটিক চক্রের মতো কোষটাকে সে নষ্ট করতেছে না, সে কোষের সাথেই কোষের একটা অংশ হিসেবে থেকে যাচ্ছে। যখন ব্যাকটেরিয়ার বিভাজনটা হচ্ছে, সাথে সাথে কিন্তু ভাইরাসের জিনেরটাও বিভাজন হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? আচ্ছা, এখন বিষয় হচ্ছে এটা কিন্তু একটা স্লো প্রসেস, বুঝতে পারছো? কারণ ব্যাকটেরিয়া হচ্ছে যখন দুইটা হবে তখন ভাইরাস দুইটা হবে। আমরা দেখছিলাম যখন ব্যাকটেরিয়া দুইটা হচ্ছিল তখন ভাইরাস কিন্তু 300টা হয়ে যাচ্ছিল, তাই না? বাট এখানে কিন্তু সেটা হচ্ছে না, ব্যাকটেরিয়া যতগুলো ভাইরাস ততগুলো, বুঝতে পারছো? বাট যখন যদি এরকম হয় যে আমাদের হচ্ছে দ্রুত সংখ্যা বৃদ্ধি করা লাগবে, যদি এরকম হয়, যদি আমাদের দ্রুত সংখ্যা বৃদ্ধি যদি করা লাগে, তখন কি হয়ে যায়, আমাদের এই ব্যাকটেরিয়ার অণু থেকে ভাইরাল অণুটা আলাদা হয়ে যায়, তাই না? এই যে ভাইরাল অণুটা এরকম ভাবে আলাদা হয়ে যায়, বুঝছো? এটা হচ্ছে আমাদের সেই মুক্ত ভাইরাল জিনোম। আচ্ছা, তাহলে আলাদা হওয়ার পর কি করবে, সে এখন দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে চাইবে। দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে গেলে কি করবে, সে সুন্দর মতো হচ্ছে লাইটিক চক্রে প্রবেশ করবে, বুঝছো? লাইটিক চক্রে প্রবেশ করে, লাইটিক চক্রে যেরকম ভাবে কোষটাকে সে ফাটাই দিচ্ছিল সেরকম ভাবে সে হচ্ছে এই কাজটা করে দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে পারে। বাট এটা কিন্তু ল্যামডা ফাজ সিরিজভুক্ত ভাইরাসে খুব কমনলি হয় না, বুঝছো? এটা মেনলি টি সিরিজভুক্ত ভাইরাসে কমনলি হয়, বাট এটা কিন্তু হইতে পারে, প্রবাবিলিটি কিন্তু আছে, বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের পুরো লাইসোজেনিক চক্রটা। এই চক্রটা আমাদের পরীক্ষার জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট আমরা একটু শিখে রাখবো। খুব ভালো করে আমরা পড়বো হচ্ছে লাইটিক চক্রটা। ওকে, আমি শর্ট আরেকবার বলে দিই। এখানে দেখো আমাদের অ্যাটাচমেন্ট হইলো, পেনিট্রেশন হইলো, প্রোফাজ তৈরি হলো, সেটা হচ্ছে কোষের সাথে সাথে বিভাজিত হইতে পারে, অথবা সেটা কি করবে, ব্যাকটেরিয়া থেকে আবার মুক্ত হয়ে লাইটিক চক্রে প্রবেশ করতে পারে। সো এই হচ্ছে আমাদের লাইসোজেনিক চক্রটা। সো এই পার্ট থেকে আমাদের মেনলি বোর্ডেই প্রশ্ন আসে, লাইটিক চক্র ব্যাখ্যা করতে বলে, তারপর হচ্ছে তোমাকে লাইটিক এবং লাইসোজেনিকের পার্থক্য লিখতে বলে, তারপর ধর হচ্ছে আমাদের টিএমভির গঠনটা লিখতে বলে, টিটোফাজ এরকম ভাবে আঁকতে বলে, লিখতে বলে। সো এখান থেকে মেনলি এই টপিকগুলো আমাদের বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে তেমন বেশি অ্যাডমিশনের প্রশ্ন আসে না, ঠিক আছে? এই জন্য আমরা মেনলি অ্যাডমিশন থেকে কোনো প্রশ্ন নিতে পারি নাই। সো আজকে লেকচারটা এই পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ তোমরা পড়াগুলো বুঝতে পারছো। কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।